দিনমজুরের ছেলে থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সালমানকে পাত্তা দিতেন না হাসিনা, রাখতেন না রুদ্ধদ্বার বৈঠকে। এবং সর্বশেষ জানাবো, আমি গুলি চালাতে চাইনি, হাসিনার নির্দেশে চালিয়েছি, বললেন সাবেক আইজিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিনমজুরের ছেলে থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। 2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। ঐতিহাসিক দ্বিতীয় দফায় ভোট গণনা শেষে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমার দিসানায়েক। রাত 8টার দিকে দেশটির নির্বাচন কমিশনের তথ্য জানায়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর প্রথম নির্বাচনের পর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জনতা বিমুক্তি পেরামুনার বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের নেতা অনুরা কুমার দিসানায়েক। দিসানায়েক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসার বিরুদ্ধে প্রায় 42% ভোট পেয়েছিলেন, যিনি প্রদত্ত ভোটের মাত্র 23% ভোট পেয়েছিলেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মাত্র 16% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। সালমানকে পাত্তা দিতেন না হাসিনা, রাখতেন না রুদ্ধদ্বার বৈঠকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন, তাকে পাত্তা দিতেন না হাসিনা, রুদ্ধদ্বার বৈঠকে তাকে রাখা হতো না। ডিবি সূত্রে এসব তথ্য পাওয়া যায়। শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের 5 নেতা দায়ী। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 5ই আগস্টের পর গ্রেপ্তার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে সব তথ্য দেন। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতোমধ্যে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানায়, জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব তিনি হেফাজতকেই অস্বীকার করেছেন। পলক ডিবিকে জানিয়েছেন, অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেননি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা দেননি। উল্টো তার অবস্থান ছিল নানেক কাদেরদের পক্ষেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন, 5 থেকে 6 জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান আরও বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজে দিতে পারবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিল না। এই কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলেন না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। অর্থ পাচারের বিষয়ে সালমান এফ রহমান কি বলেছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র বলেন, সালমান কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য মন্ত্রিসভার কতিপয় সদস্যের বিরুদ্ধে। শেখ হাসিনা সবকিছু জানতেন বলে রিমান্ডপ্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যে আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্ত অটল। আমি গুলি চালাতে চাইনি, হাসিনার নির্দেশে চালিয়েছি, বললেন সাবেক আইজিপি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একেএম শহীদুল হককে গত 3রা আগস্ট গ্রেপ্তার করা হয়। শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকার আমলে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক 2014 সালের 30
ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি 2018 সালে 31 জানুয়ারি অবসরে যান। সাবেক দুই আইজিপি রিমান্ডে বিভিন্ন তথ্য দিয়েছেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন তিনি পরিস্থিতির শিকার। শহীদুল দাবি করেন তাকে এসবের মধ্যে জড়ানো হচ্ছে। গ্রেপ্তার সাবেক দুই আইজিপি রিমান্ডে কী তথ্য দিয়েছেন জানতে চাইলে ডিবি সংশ্লিষ্ট সূত্র বলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি পরিস্থিতির শিকার, আমি গুলি চালাতে চাইনি, যা করেছি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। তার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। ঘটনার সময় যেহেতু আমি আইজিপি ছিলাম, তাই আমার দায় এড়ানোর সুযোগ নেই। এই কারণে আমি নিয়তি মেনে নিয়েছি, যা হওয়ার তাই হবে। এটা মাথায় রেখেই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেই। পরে সেনা হেফাজত থেকে আমাকে পুলিশে দেওয়া হয়। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি AKM শহীদুল হক বলেন, আমি অনেক আগে অবসর নিয়েছি, এরপর থেকেই আমি নিষ্ক্রিয়। আমাকে কেন এসবের মধ্যে জড়ানো হচ্ছে? ডিবি সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, AKM শহীদুল হক বিভিন্ন সময় ঝাঁঝালো মন্তব্য করেছেন। মূলত এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের 5 নেতা দায়ী। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 5 আগস্টের পর গ্রেপ্তার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে সব তথ্য দেন। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতিমধ্যে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডিবি সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরক্ষা। তিনি জানায়, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব তিনি হেফাজতেই অস্বীকার করেছেন। পলক ডিবিকে জানিয়েছেন অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেননি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন। বলেছেন, এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি। উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরের পক্ষে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন 5 থেকে 6 জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান আরও বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশ এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিল না। এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করতো। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করতে জানতে চাইলে সালমান এফ রহমান ডিবি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। অর্থ পাচারের বিষয়ে সালমান এফ রহমান কি বলেছেন জানতে চাইলে ডিবি সংশ্লিষ্ট সূত্র বলেন, সালমান কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনার পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কতিপয় সদস্যের বিরুদ্ধে। শেখ হাসিনা সবকিছুই জানতেন বলে রিমান্ডপ্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যে আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।